হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে আসছি বলা যায়, সেটা হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা ও অসমতা, যেটা হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে হচ্ছে একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা যদি আমরা শেষ করতে পারি খুব ভালো মতো, দেখবো হচ্ছে তোমরা এইচএসসিতে দেখা যাবে একটা কোশ্চেন হচ্ছে তোমরা কমন পেতে পারবা, এবং এই চ্যাপ্টারের বেসিক নলেজটা দেখবা তোমাদের অন্যান্য চ্যাপ্টারে অনেক হেল্প করবে। ওকে, চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমাদের দেখো, এই চ্যাপ্টারের নাম কি? বাস্তব সংখ্যা ও অসমতা, তাই না? তো বাস্তব সংখ্যা ও অসমতা, এখানে দেখো এই বাস্তব সংখ্যা পার্টটা, এটা কিন্তু আমাদের ভালো মতো আইডিয়া রাখতে হবে, এবং এরপরে কি আমরা চেষ্টা করব অসমতা নিয়ে একটু জানার। ঠিক আছে, চলো আমরা হচ্ছে বাস্তব সংখ্যার যে কনসেপ্টটা সেখানে চলে যাই। এখন আমরা যদি বাস্তব সংখ্যা সম্পর্কে একটু জানতে চাই, বাস্তব সংখ্যার জন্য তোমাকে প্রথমে জানতে হবে কি, যে বাস্তব সংখ্যা আসলে কি। তো বাস্তব সংখ্যা হচ্ছে গিয়ে তোমার অনেকগুলো ধরো সেটের যে সমন্বয়ে গঠিত একটা বৃহৎ আকারের সেট, যেটা তুমি বলতে পারো পৃথিবীতে যতগুলো সেট বা যতগুলো নাম্বার হওয়া পসিবল সবগুলোকে সমন্বয় করে তুমি যে সেটটা পাবা সেটা কি বলবো আমরা? বাস্তব সেট। এখন এই বাস্তব সেটের মধ্যে অনেকগুলো ছোট ছোট সেট আছে, যেমন ধরো স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, এরকম সবগুলো সংখ্যার সেটকে তুমি যদি ইউনিয়ন করো বা সংযোগ করো বা তুমি এগুলোকে যদি যোগফল করো, তুমি যে নতুন সেটটা পাবা সেটাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। ওকে, তাহলে বাস্তব সংখ্যার মধ্যে কি কি থাকতেছে চলো আমরা একটু দেখি। তো বাস্তব সংখ্যার ভিতরে আমাদের থাকবে হচ্ছে প্রথমে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কি, আমরা এরকম এন দিয়ে প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি কি থাকবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে 1 2 3 4 5, এরকম কন্টিনিউয়াসলি যে নাম্বারগুলো আমার চলমান সেগুলো। তাহলে আমরা কি করব? 1 2 3 4 5 6, এরকমভাবে আমাদের চলমান একটা নাম্বারের সেটকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেটে আমরা একটু যদি খেয়াল করি, দেখো এখানে কোনো আমার ভগ্নাংশ কোনো নাম্বার নাই, তাহলে এখানে কি কোনো ভগ্নাংশ সংখ্যা থাকবে না, ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, ভগ্নাংশ কোনো সংখ্যা থাকবে না, কোনো ঋণাত্মক কোনো সংখ্যা থাকবে না। ওকে, তাহলে এই জিনিসটা তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ভগ্নাংশও থাকবে না এবং কি ঋণাত্মক কোনো সংখ্যাও থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের সংখ্যায় চলে যাই। পরের সংখ্যাটা কি? পরের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, তো আমরা পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি। আচ্ছা, এই জেড দ্বারা প্রকাশ করা যে নাম্বারটা, এটা দেখতে কেমন হয়? এই নাম্বারটার ভেতরে তোমার কি, এই যে আমরা যে স্বাভাবিক সংখ্যার যে তোমার উপাদানগুলো লিখেছি, তো ওই উপাদানগুলাই সবই থাকবে, জাস্ট কি তোমাকে এখানে আরো বিশেষভাবে অ্যাড করব আমরা ঋণাত্মক সংখ্যাগুলো এবং জিরোকে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমরা এই স্বাভাবিক সংখ্যার উপাদানগুলো এবং কি এই সংখ্যাগুলোর কি ঋণাত্মক সংখ্যাগুলো এবং যদি জিরো অ্যাড করি, যে নতুন একটা সেট পাবো, সেটাকে আমরা বলবো পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমরা পূর্ণ সংখ্যার সেটে পাবো কি? -5 থেকে ধরো এর আগে অনেক নাম্বার থাকবে, -4 -3 -2 -1, আবার -1, এরপর 0 1 2 3 4, এরকম চলমান আমরা যে নাম্বারগুলো পাবো সবাইকে একত্রে বলবো হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন এই যে পূর্ণ সংখ্যার সেট, এটাকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে কিন্তু পূর্ণ সংখ্যাকে আমরা বলি কি? ইন্টিজার নাম্বার, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, তো তোমাদের সবসময় কি আমাদের যে ইংলিশ যে নামগুলো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ হচ্ছে ইংলিশ নামগুলো হচ্ছে তোমার লাগে এবং দেখবা হচ্ছে অবজেক্টিভ অনেক সময় তোমাকে ইন্টিজার নাম্বারও দিয়েও বলতে পারে, তো এগুলো একটু চেষ্টা করবা মনে রাখার। আর আমাদের স্বাভাবিক সংখ্যার ইংলিশ কি? স্বাভাবিক সংখ্যার ইংলিশ তোমরা জানো, স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার এটা তোমরা জানো, তাই আমি এটা আবার তাও বলে দিচ্ছি, ন্যাচারাল নাম্বার। ওকে, এইবার আমরা আরেকটা নাম্বারে চলে যাই। তো 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা বলতে পারি হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো কিউ কি আসলে তোমাকে এটা বুঝতে হবে। তো কিউ হচ্ছে তোমার হচ্ছে মূলদ সংখ্যার সেট বোঝাচ্ছে। তো এখানে কিউ আমার হচ্ছে একটা ভগ্নাংশ রূপ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এমন সংখ্যাকে আমরা বলি হচ্ছে কিউ বা মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়।
ঠিক আছে, এইটা তোমাকে একটু মনে রাখতে হবে। তাহলে এমন একটা সংখ্যা যেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, যেটাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আমাকে আরেকটু অ্যাড করা উচিত, দাঁড়াও এখানে আরেকটু অ্যাড করা উচিত, যেখানে আমার এই যে কিউ, এই কিউটা কখনো জিরো হতে পারবে না। এখানে কিউটা কি কখনো জিরো হতে পারবে না। এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, পি ও কিউ পরস্পরের সহমৌলিক, এই কথাটাও তোমাকে বলতে হবে, এই কথাটাও তোমাকে বলতে হবে। পি আর কিউ হচ্ছে পরস্পরের সহমৌলিক, এইটা। তাহলে এই শর্তগুলো যে সংখ্যাগুলো মেনে চলবে তাদেরকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। তো আমরা দুই একটা উদাহরণ দিই, ঠিক আছে। তো আমরা একটা যদি উদাহরণ দিই মূলদ সংখ্যার, ধরো এরকম হইতে পারে, উদাহরণ যদি আমরা দিই সেটা কি হইতে পারে, আমার হইতে পারে হচ্ছে 2/3, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। 1/5 এটা একটা মূলদ সংখ্যা, অথবা -1.25 এটা একটা মূলদ সংখ্যা। আবার হতে পারে 1.3 পৌনপুণিক, এটাও একটা মূলদ সংখ্যা। তো এখানে আমি যত টাইপের সংখ্যা লিখছি সবগুলোই কি মূলদ সংখ্যা, সবগুলোই কি বলতো এই আকারটাকে স্যাটিসফাই করতেছে, এই শর্তগুলোকে পূরণ করতেছে। তোমাদের যদি বিশ্বাস না হয় চলো আমরা একটু দেখি যে আমাদের এই শর্তগুলো কিভাবে পূরণ করতেছে। যেমন ধরো এই সংখ্যাটায় প্রথম সংখ্যাটা কি আছে, 2/3, তাহলে 2/3, তাহলে দেখো এখানে কিন্তু আমার এই যে এই টুটা কিন্তু এখানে কি বলতো, এই টুটা হচ্ছে আমাদের কি এখানে বলতো পি, আর এখানে নিচের যে 3 এটা হচ্ছে আমাদের কি কিউ, তাই না। তাহলে এখন দেখো এই দুটার আকার বা এই দুটার ভাগফলটাই কিন্তু দেখো এখানে আমাদের এখানে লেখা আছে যে পি বাই কিউ আকারে থাকবে। এখন তাহলে আমাদের এই জায়গায় তুমি দেখো এই যে এই ফরম্যাটটা, তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো এই আকারে প্রকাশ করা যাচ্ছে। এখন দেখো আমার কিন্তু কিউ কি এখানে জিরো না, তাই না, কিউ কিন্তু এখানে জিরো না, কিউ এখানে কত, কিউর ভ্যালু 3, তাহলে কি আমার এই শর্তটাও কিন্তু এখানে স্যাটিসফাই হচ্ছে। ওকে, এবার দেখো পি আর কিউ সহমৌলিক, এই কথাটার মিনিংটা কি, এই কথাটার মিনিংটা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে গিয়ে তোমাকে বুঝতে হবে যে এই যে দুটা সংখ্যা আমরা ডিসকাস করছি যে পি আর কিউ, তোমার এই যে 2 আর 3, এখানে তো পি আর কিউ কি 2 আর 3 না, তাহলে এই 2 আর 3 মধ্যে বা এই 2 আর 3 তোমার এই দুটা সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকবে না। অর্থাৎ তুমি কি এক ছাড়া এই দুটো নাম্বারকে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারবে না। যদি এমন একটা সিচুয়েশন আসে তখন এই দুটো নাম্বারকে বলা হয় পরস্পরের সহমৌলিক, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে বলবো কি সহমৌলিক। কিন্তু যদি আমি এখানে লিখি 2 আর 4, দেখো 2 আর যদি 4 হয় তাহলে 2 আর 4 হলে দেখো তো এইখানে এই 2কে আর এই 4কে একটা কমন নাম্বার দিয়ে ভাগ করা যায়। কাকে দিয়ে বলো তো, 2 দিয়ে ভাগ করা যায় দুজনকেই। তার মানে কি ওই দিকটাকে বলছি এক ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু এখানে তো এক ছাড়া অন্য নাম্বার কি 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা বলবো কি এটাকে আমরা বলবো কি সহমৌলিক না। ওকে, তাহলে আমরা এইটাকে সহমৌলিক বলবো না, কিন্তু এটাকে আমরা সহমৌলিক বলবো। এরকম কি আরো দুই একটা বলি, 1,5, এরকম এই পেয়ারটা হচ্ছে কি একটা সহমৌলিক। তার মানে কি সহমৌলিক হতে গেলে সবসময় কি একটা পেয়ার হওয়া লাগবে বা একটা জোড়া থাকা লাগবে। এর মানে এই না যে তোমার এখানে সবসময় মৌলিক সংখ্যা হতে হবে, এমনটা না, ঠিক আছে। তুমি এখানে কিন্তু লিখতে পারো, ধরো তোমার 3 এবং ধরো তোমার এখানে 4 লিখলা, এটা হইতে পারে। দেখো এই 3, 4 তোমার কিন্তু পরস্পরই কিন্তু মৌলিক সংখ্যা না। দেখো 3 মৌলিক সংখ্যা কিন্তু 4 তো মৌলিক সংখ্যা না। তার মানে কি তোমার এখানে জাস্ট মৌলিক সংখ্যার কনসেপ্টটা আসবে না, তোমার আসবে কি ওই যে এক ভিন্ন অন্য কোনো কি তোমার সাধারণ গুণনীয়ক থাকবে না। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো এই শর্তগুলো, এই যে এখানে যে দুটো শর্ত লিখছি, এই দুটো শর্ত এখানে সবগুলো নাম্বার স্যাটিসফাই করতেছে, এখানে সবগুলো নাম্বার স্যাটিসফাই করতেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এভাবে একটা মানে সংখ্যা মূলদ কিনা সেটা হচ্ছে যাচাই করতে পারি। ওকে, তাহলে আমরা মূলদ সংখ্যা শিখে ফেললাম। ও তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, মূলদ সংখ্যার ইংলিশ হচ্ছে কি রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ঠিক আছে, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, একটু মাথায় রাখবে এটা, রেশনাল নাম্বার। আচ্ছা, এবার আমরা পরের পেজে চলে যাই। তাহলে আমরা এরপরে যে নাম্বারটা শিখবো সেটাকে বলবো ইরেশনাল বা অমূলদ সংখ্যা। দেখো আমরা অমূলদ সংখ্যা একটু বলার চেষ্টা করি, অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা, আর এখানে আমরা ইংলিশটা লিখে ফেলি একটু, এটাকে আমরা বলি ইংলিশটা যেটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। তো একটু ইংলিশ নামগুলো একটু মনে রাখবো, এগুলো একটু কাজে লাগে মাঝে মাঝে, ঠিক আছে। ওকে, তাহলে এখন
এই যে অমূলদ সংখ্যা এটা কি হবে বলতো? আগের যে মূলদ সংখ্যা দেখছি, দেখো আগের যে আমরা মূলদ সংখ্যার যে বৈশিষ্ট্য পড়েছি যে p/q আকারে প্রকাশ করা যায়, এটাই কি এখানে হচ্ছে যাবে না। তাহলে অমূলদ সংখ্যা কি হবে বলতো? আগের যে p/q আকারে প্রকাশ করা যেত সেটা এখানে যাবে না। তাহলে আমি লিখবো কি p/q আকারে প্রকাশ করা যাবে না, আকারে প্রকাশ করা যাবে না, করা যায় না বা যাবে না। ঠিক আছে, এটা খুবই সিম্পল ভাবে আমি কিন্তু বলে ফেললাম। এখন তাহলে এইটার উদাহরণ যদি একটু দেই আমরা, তাহলে এটার উদাহরণ যদি দেই আমরা, তাহলে কি দেখতে পাবো? এটার উদাহরণ যদি দেই আমরা, ধরো আমরা এটা যদি উদাহরণ দেই, আমরা এরকম উদাহরণ দিতে পারি যেগুলো হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না। তাহলে উদাহরণ কি? ধরো আমার √3, এটা একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা কেন অমূলদ সংখ্যা? তুমি যদি এটাকে তুমি যদি লিখো দেখবা তুমি 1.73 এরকম পরে ডট 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 তুমি লিখতে হবে, কারণ কি তুমি এটা লিখে কখনোই শেষ করতে পারবে না। তো এর জন্য আমরা বলি এটাকে অমূলদ সংখ্যা। এখন দেখো আমি যদি আরেকটা সংখ্যা লিখি, ধরো পাই, যেমন 3.14159 ডট 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 এরকম। আজকে হচ্ছে বিশ্ব পাই দিবস। তোমাদের জন্য বলে রাখি, আজকে যে আমি ক্লাসটা নিচ্ছি আজকে হচ্ছে গিয়ে 3রা মার্চ না সরি, আজকে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ, আমি যদি ভুল না করি। তো আজকে হচ্ছে মার্চ মাসের 14 তারিখ, তাহলে মার্চ 14, তাই না? বা 14 মার্চ বলা ভালো। তাহলে এই যে আরে 14 মার্চ বানানো ভুল করছি, আচ্ছা তাহলে 14 মার্চ, তাই না? এই যে মার্চ মাসের 14 তারিখ, এটা কি বলা হয়? বিশ্ব পাই দিবস। এখন তোমাদেরকে একটু ইন্টারেস্টিং একটা কথা বলি, এই যে বিশ্ব পাই দিবস, এই ডেটটা কিভাবে ফিক্সড হয়? এইটা দেখো, এটা তোমার বিশ্ব যে পাই দিবস, এটা হচ্ছে তুমি এখান থেকে দেখলে বুঝবে। এই 3 হচ্ছে গিয়ে মাসকে ইন্ডিকেট করছে, আর এই যে 14 না, এটা হচ্ছে কি দিনকে ইন্ডিকেট করছে। তার মানে কি এই 3, তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে মার্চ, 3 মাস, এই 3 হচ্ছে বোঝাচ্ছে। আর 14 হচ্ছে গিয়ে মার্চ মাসের 14তম দিন। এই জন্য আমরা বলি কি যে মার্চ মাসের 14তম দিনটাই হচ্ছে গিয়ে বিশ্ব পাই দিবস। ওকে, আচ্ছা, তো আমরা আশা করি একটা জিনিস শিখে ফেললাম। এখন দেখো এই পাইও কি একটা অমূলদ সংখ্যা, এই পাইও কি একটা অমূলদ সংখ্যা। তো এটাকে আমরা কি লিখে কখনোই শেষ করতে পারবো না। হাজার হাজার বিজ্ঞানী, তোমাকে দেখা গেছে তুমি যদি একটু ইতিহাস যদি ঘেটে দেখো, তাহলে দেখবা হাজার হাজার বিজ্ঞানী এই সংখ্যা নিয়ে খালি অ্যানালাইসিস করছে, এই সংখ্যা নিয়ে রিসার্চ করছে, দেখা গেছে কি তাও কি এটা লিখে শেষ করতে পারে না। ঠিক আছে, তো এটা হচ্ছে গিয়ে তোমার অসীম পর্যন্ত বিস্তৃত। তো এটাও হচ্ছে এক ধরনের কি অমূলদ সংখ্যা। তো এরকম অমূলদ সংখ্যা কি আছে আরো? ই আছে, তুমি বলতে পারো 2.71 সামথিং। তো এটাও কি আমাদের অমূলদ সংখ্যা বলতে পারো। এরকম আরেকটা আছে গোল্ডেন রেশিও বলে একটা তোমার রেশিও আছে, এটাকে আমরা মনে হয় ফাই দিয়ে প্রকাশ করি। তো এটাকে আমরা বলি হচ্ছে 1.67 সামথিং এরকম কিছু একটা। তো এইটা হচ্ছে একটা আমার হচ্ছে কি বলা যায় অমূলদ সংখ্যা। তো এরকম অনেক টাইপের অমূলদ সংখ্যা আছে। আবার তুমি বলতে পারো কি রুট টাইপের যে কোনো সংখ্যা, ধরো √7, এটাও কি একটা অমূলদ সংখ্যা। এখন তাহলে এই যে অমূলদ সংখ্যাগুলো আমি লিখতেছি, অমূলদ সংখ্যা হচ্ছে 2 পয়েন্ট সামথিং হবে, হ্যাঁ 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট ধরো হচ্ছে 5 বা 2.6, আমি এগুলো আন্দাজে বলতেছি। ওকে, তো এটা মোটামুটি এরকম কিছু একটা হবে। আচ্ছা, এটা কেটে দিই আমরা। তাহলে এই হচ্ছে মোটামুটি অমূলদ সংখ্যার উদাহরণ। এখন তুমি কথা হচ্ছে তুমি পরীক্ষার হলে অমূলদ সংখ্যা কিভাবে চিনবা? তো আমরা তোমাকে একটা টেকনিক বলি। তো ধরো আমি তোমাকে একটা অবজেক্টিভের মতো একটা দেওয়ার চেষ্টা করছি। ধরো তোমাকে দেওয়া হলো 3টা নাম্বার, এমন একটা নাম্বার দেওয়া হলো 3.14159, এটা একটা সংখ্যা দিল। আবার একটা সংখ্যা দিল 3.14159, আবার এরকম একটা কথা আছে, এটা একটা দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে তোমার এরকম জাস্ট ধরো তোমার এরকম দেওয়া আছে, আরেকটা কি থাকতে পারে 3.14159 এরকম কিছু একটা। দেখো আমি 3টা সংখ্যা দিয়েছি। এখন তোমার কাছে আমি যদি কোশ্চেন করি যে এই 3টার ভিতরে কোন সংখ্যাটা মূলদ, কোন সংখ্যাটা অমূলদ, তুমি কি অ্যান্সার দিবা বলো তো? আমি তোমাদেরকে একটু ভাবার মানে জন্য একটু সময় দিচ্ছি, তোমরা একটু এখানে পজ দিতে পারো। ধরো 10 সেকেন্ডটা পজ দিয়ে তুমি বলতে পারো যে এখানে কোন নাম্বারটা হচ্ছে মূলদ, কোনটা হচ্ছে অমূলদ। ঠিক আছে, তো আমি তোমাদের অ্যান্সারটা ক্লিয়ার করে দিই। দেখো এই নাম্বারটা কিন্তু লিখে শেষ করা গেছে, দেখো 3.14159 লিখে শেষ করা গেছে না? দেখো এখানে তো স্টপ হয়ে গেছে, এই জায়গায় এসে কি স্টপ। যখনই একটা নাম্বার লিখে শেষ করা যাবে, ভালো মতো শুনো, যখনই একটা নাম্বার লিখে শেষ করতে পারবা ওইটা হচ্ছে সবসময় মূলদ, সবসময়। তাহলে আমরা এটা কি বলবো? কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, অল দ্য টাইম মূলদ সংখ্যা। আবার যদি কোনো নাম্বার লিখে শেষ করা যদি না যায়, সহজভাবে মনে রাখবা এই যে এটা লিখে শেষ করা যাচ্ছে না, তার মানে কি এটা অমূলদ সংখ্যা, একদম ডিরেক্ট। যদি লিখে শেষ করা না যায়, এটা তুমি বুঝবা কিভাবে? এরকম ডট 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 থাকবে, একটা নাম্বারের শেষে এরকম ডট 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 থাকবে, এটা হচ্ছে কি তুমি বুঝে ফেলবা যে ওটা কি লিখে শেষ করা যাচ্ছে না।
ঠিক আছে, তাহলে ওইটাই হচ্ছে তখন কি অমূলদ সংখ্যা হয়ে যাবে। আচ্ছা, এরপর আমার এই সংখ্যাটা কি হচ্ছে দেখো, এই সংখ্যাটা কিন্তু পৌনপুনিক দিয়েছিলাম আমি, এই যে পৌনপুনিক দিয়েছিলাম, তো পৌনপুনিক থাকলে ওইটা কিন্তু আবার কি মূলদ সংখ্যা হয়ে যায়। তোমরা একটু মাথায় রাখবা যে পৌনপুনিক সংখ্যাও কি হয়, মূলদ সংখ্যা হয়ে যায়। কারণ কি, এটাকে তুমি চাইলে ভগ্নাংশে প্রকাশ করতে পারবা। তোমরা 9, 10 এগুলো দেখে আসছিলা যে কোনো একটা নাম্বার তুমি যদি একটা পৌনপুনিক থাকে ওইটাকে চাইলে কি সাধারণ ভগ্নাংশে কনভার্ট করা যায়। তো এটাকেও কি তুমি মূলদ সংখ্যা বলতে পারবা। তাহলে বলো তোমরা কি বুঝতে পারলা যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো আমি এরপরে আরেকটা নাম্বারে চলে যাই। এরপরে হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলো বলো তো? তোমরা কিন্তু এতক্ষণে শিখে ফেলার কথা। বাস্তব সংখ্যা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো নাম্বার ডিসকাস করছি সবগুলো নাম্বারকে তুমি যদি সাম করো বা সাম আপ করো বা তুমি সবগুলো নাম্বার ইউনিয়ন করো, যে নতুন সেটটা পাবা সেটাকেই বলবো আমরা বাস্তব সংখ্যা। যেমন ধরো আমরা বাস্তব সংখ্যার সেটে তাহলে কি কি পাবো বলো তো? আমরা এখন পর্যন্ত যেসব নাম্বার ডিসকাস করছি সবাই কি পাবা তুমি এখানে? সবাই হ্যাঁ, তাহলে তুমি কি কি পাবা? ধরো তুমি পাবা হচ্ছে ধরো -5 পাবা, মাইনাস ধরো 4/3 পাবা, -1.25 এরকম কিছু একটা পাবা, আবার -1 পাবা, তারপর 0 পাবা, 1.3 পৌনপুনিক পাবা, √2 পাবা, এরকম ধরো √3 পাবা, আবার পাইও পাবা, যে পাই পাবা। এরকম যত টাইপের নাম্বার ছিল সবগুলাই কিন্তু আমরা এখানে লিখে ফেলছি। তাহলে এই সবগুলো নাম্বারের সমষ্টিই হচ্ছে আমাদের কি, বা সব টাইপের নাম্বার যে সেটের মধ্যে থাকবে সেটাকেই বলবো আমরা বাস্তব সংখ্যা। সেটাকে আমরা বলবো কি বাস্তব সংখ্যা। তো আমরা সবসময় মনে রাখবো বাস্তব সংখ্যা মানে কি, আমাদের পসিবল যতগুলো নাম্বার হইতে পারে সবগুলি হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যার মধ্যে থাকবে। এরপর আমরা যদি আরেকটা নতুন নাম্বারের এই দেখি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা দেখো আমরা এরপর আমরা হচ্ছে এখন তোমাদের একটা গ্রাফ দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে গিয়ে ধরো আমরা একটা গ্রাফ দেখব, সেই গ্রাফটাতে এই যে যতগুলো নাম্বার নিয়ে আমরা ডিসকাস করছি না সবগুলো নাম্বারের একটা কি পাবা, তুমি একটা আইডিয়া পাবা যে ওই নাম্বারগুলো ধরো তোমার ওই নাম্বারগুলো ধরো কিভাবে তোমার হচ্ছে গ্রাফ আকারে থাকে, বা কে কার সাবসেট, কে কার হচ্ছে গিয়ে তোমার মধ্যে থাকতেছে, এই ব্যাপারটা তুমি বুঝে ফেলবা। চলো তাহলে আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করি। ধরো এটা আমি একটা গ্রাফ আঁকলাম, সিম্পল একটা গ্রাফ আঁকলাম। হ্যাঁ, এখন এই গ্রাফটাকে আমরা দুই ভাগে ভাগ করব, ঠিক আছে, বা এই বক্সটাকে আমরা দুই ভাগে ভাগ করব। ধরো একটা ভাগ হচ্ছে গিয়ে এই যে দেখো আমরা এই নাম্বারটাকে বা এই বক্সটাকে দুই ভাগে ভাগ করছি, একটু দেখো খেয়াল করো। তাহলে আমরা এই পুরো বক্সটাকে বলবো হচ্ছে রিয়েল নাম্বার, পুরো বক্সটাকে আমরা বলবো রিয়েল নাম্বারের তোমার সেট, পুরো বক্সটাকে আমরা বলবো রিয়েল নাম্বারের সেট। এখন দেখো এই রিয়েল নাম্বারকে আমরা কিন্তু দুইটা নাম্বারে ভাগ করতে পারি। মনে রাখবো সবসময় রিয়েল নাম্বারকে দুই ভাগে লেখা যায়, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা কি বলবো বলতো, আমরা হচ্ছে এই প্রথম ভাগকে বলবো হচ্ছে ধরো মূলদ, যেটাকে বলবো কিউ, আর এটাকে বলবো কিউ প্রাইম, এটাকে বলবো কিউ প্রাইম। দেখো আমি কিন্তু একটা জিনিস ভুলে গেছি, আমি এই যে এখানে যে অমূলদ সংখ্যা লিখেছিলাম এখানে কিন্তু কিউ প্রাইমটা বলি নাই তোমাদের, তাই না? তো অমূলদ সংখ্যাকে মনে রাখবা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, অথবা 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 কিউ সি দিয়ে প্রকাশ করা হয়। এই দুই ভাবের যে কোনো একটা দিয়ে কি আমরা কি করি, অমূলদ সংখ্যাকে বোঝাই। তাহলে কি বলো, এই পার্টটাকে আমরা বলতেছি মূলদ সংখ্যা আর এই পার্টটাকে বলতেছি অমূলদ সংখ্যা। এখন দেখো তোমরা একটু খেয়াল করে দেখবা আমার এই মূলদ সংখ্যার মধ্যেই, এই যে দেখো আমরা যদি মূলদ সংখ্যার ভিতরে একটু যাই, দেখো এই মূলদ সংখ্যার মধ্যেই আমি কিন্তু চাইলে বলতে পারি এই সংখ্যাগুলো থাকবে। একটু খেয়াল করো, এই মূলদ সংখ্যার ভিতরে কিন্তু জানো এই 1 থাকবে, এই 2 থাকবে, এই 3 থাকবে। তার মানে কি বলতো, মূলদ সংখ্যার মধ্যে কি স্বাভাবিক সংখ্যা আছে, আবার কি মূলদ সংখ্যার মধ্যে কি -3 থাকবে, তোমার ধরো -3 থাকবে, -4 থাকবে, সবই কিন্তু থাকবে। কারণ এগুলোকেও কি এই p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে কি বলতো, মূলদ সংখ্যার মধ্যেই আমরা হচ্ছে ন্যাচারাল নাম্বার পাবো, আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা পাবো। ঠিক আছে, তাহলে যদি আমরা আরেকটা বক্স আঁকি এখানে, তাহলে আমরা এখানে বলবো কি এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে এখন আমাদের অন্য একটা সেট, সেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে তো বলা যায় হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তো আমি যদি এটা নামকরণ করি, এই বক্সটার ভিতর থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা বা জেড। কেন পূর্ণ সংখ্যা হবে বলো তো, কারণ হচ্ছে এই কিউ এর মধ্যে কি +1 আছে, +1 আছে, -1 আছে, এবং ধরো তোমার 0 আছে, সব টাইপের নাম্বারগুলো কি এইটার মধ্যে আছে। তো আমরা কি করবো বলো তো, এটা আমরা হচ্ছে পূর্ণ সংখ্যার ভিতরে লিখতে পারবো। আচ্ছা, এটা বলে রাখি, আচ্ছা বলো তো 0 কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা?
অথবা জিরো কি তোমার পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে নাকি জিরো হচ্ছে কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে, তোমরা একটু খেয়াল করে দেখবা যে কোনটার মধ্যে পড়তেছে। তো আমি তোমাদের জন্য বলে দিই, জিরো হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে পড়বে না। জিরো কি মূলদ সংখ্যার মধ্যে পড়বে? পড়বে, জিরো মূলদ সংখ্যার মধ্যে পড়বে। কারণ কি বলতো, জিরোকে তুমি লিখতে পারবা 0/1, এটা তুমি লিখতে পারবা, এই যেরকম ভাই লিখতে পারবা 0/1। হ্যাঁ, তাহলে তুমি বলতে পারবা জিরো হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে আছে। ওকে, এখন আমরা আরেকটা যে সেট জানি সেটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। সেটা কোথায় হবে? এই যে এটার মধ্যে থাকবে, এই যে এটার মধ্যে থাকবে। এটাকে আমরা বলবো কি বলতো, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট এই যেটা দেখো। এখন দেখো, স্বাভাবিক সংখ্যার সেটকে আমি ভুল লিখছি, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে n, তাই না? এই হচ্ছে আমাদের মোটামুটি সবগুলো সেট। এখন তুমি একটু দেখো তো, আমার এই n এর যে উপাদানগুলো একটু খেয়াল করে দেখবা, n এর যে উপাদানগুলো কি কি ছিল, 1 2 3 4, এই উপাদানগুলো কার মধ্যে থাকে বলো তো? এই z এর মধ্যে থাকে, এই z এর মধ্যে থাকে, তাই না? আবার দেখো, আমার তাহলে এই z এর মধ্যে থাকে, তাহলে z এর মধ্যে কি কি আছে বলো তো? আমার -1 -2 -3 -4 এরকম সব টাইপের নাম্বার কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? বা প্লাস যে নাম্বারগুলো এখানে কিন্তু প্লাসগুলো এই ভিতরে আছে, এই জন্য আমি কি প্লাসগুলো এখানে দিচ্ছি না। আর এই কিউ এর মধ্যে সব টাইপের নাম্বারগুলো থাকবে। আর ধরো ভগ্নাংশ থাকবে, তারপর ধরো 1.3 পৌনঃপুনিক থাকবে, এরকম অন্যান্য সব নাম্বারগুলো এখানে থাকবে। 1.5 পৌনঃপুনিক, এরকম অনেক নাম্বারগুলো থাকবে। আর এই কিউ প্রাইমের মধ্যে কি থাকবে? কিউ প্রাইমের মধ্যে থাকবে হচ্ছে কি ধরো ওই যে ধরো √2 √3 পাই, তারপর এরকম অন্যান্য নাম্বারগুলো কি এই কিউ প্রাইমের মধ্যে থাকবে। আচ্ছা, এখন আমি এটাকে একটু মুছে দিই, এটা আমার লাগবে না জানা, ঠিক আছে? আমি জাস্ট গিয়ে একটু তোমাদের ফিগারটা বোঝানোর জন্য এইটা আঁকছি। আমাদের ফিগারটা জানলেই হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে কিউ প্রাইম, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এন, এই কয়টা জানলেই আপাতত হবে। আচ্ছা, এখন দেখো এইখানে আমরা এই যে এই ফিগারটা দেখে কি বলতে পারি বলো তো, যে এই ফিগার থেকে দুইটা জিনিস বা তিনটা জিনিস গেস করা যায়। এই ফিগার থেকে তিনটা জিনিস গেস করা যায়। একটা হচ্ছে গিয়ে ধরো এন বলো তো কোন সেটের মধ্যে আছে? এন হচ্ছে গিয়ে জেড এর মধ্যে আছে, তাহলে আমরা বলবো এন সাবসেট অফ জেড, বা আমার পূর্ণ সংখ্যা। আবার ধরো আমার জেড কোন সেটের মধ্যে আছে? জেড হচ্ছে কিউ এর মধ্যে আছে, তাহলে সাবসেট অফ হচ্ছে কিউ। আবার কিউ কার মধ্যে আছে? কিউ হচ্ছে আবার আর এর মধ্যে আছে, বা কিউ এর সকল উপাদান কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। তো এখানে আমরা এই সিরিয়ালটা মেনটেন করব সব সময়, এবং এটা কিন্তু সব সময় সত্য। আবার আমি তোমাকে একটু বলি যে এখানে বলতেছি কি, যে এই এন, দেখো এই এনটা বা এন এর যে যত উপাদান, সেই সব উপাদান হচ্ছে গিয়ে জেড এর মধ্যে থাকবে। আবার ধরো জেড এর সকল উপাদান কার মধ্যে থাকবে? সেটা হচ্ছে গিয়ে কিউ এর মধ্যে থাকবে। আবার ধরো কিউ এর সকল উপাদান কার মধ্যে থাকবে? আর এর মধ্যে থাকবে। এই ব্যাপারটাই বলা হচ্ছে। আচ্ছা, এখন দেখো আমরা আর একটা জিনিস বলবো এখান থেকে, সেটা হচ্ছে গিয়ে এই যে কিউ আর কিউ প্রাইম, দেখো এদের কোনো কমন কিছু নাই, দুটো আলাদা আলাদা পার্টিশন, তাই না? তার মানে কি কিউ আর কিউ প্রাইম এদের ইন্টারসেকশন করলে পাবা তুমি কি? ফাঁকা সেট। এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি আরেকটা দেখি, সেটা হচ্ছে গিয়ে কিউ আর কিউ প্রাইম এদের ইউনিয়ন হচ্ছে গিয়ে কি বলতো? আমাদের রিয়েল নাম্বার। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমার তিনটা জিনিস। এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং তুমি যদি বুঝে ফেলার পর তো ওইটা জিনিস মনে রাখা সহজ। তো তোমরা একটা জিনিস কখন মনে রাখবা? সবসময় চেষ্টা করবে ওটা বুঝে ফেলার, ওটার বেসিকটা কিভাবে আসছে। যদি তুমি ওটা বুঝে ফেলতে পারো, দেখবে ওটা মনে রাখা কিন্তু খুব কঠিন না। তো ওইটা তারপর তুমি কি চেষ্টা করো মুখস্থ করার, বা ওটা তুমি চেষ্টা করো বারবার লেখার, তুমি দেখবে কি ওটা তুমি মনে রাখতে পারতেছো, ঠিক আছে? তো আমরা আজকে এই বাস্তব সংখ্যা রিলেটেড এই কথাগুলো আজকের মতো বলবো। নেক্সট দিন আমরা কি করব? অসমতা বা এই রিলেটেড আরো অন্যান্য জিনিসগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই।